হসপিটাল নাও থাকে, কোনো সমস্যা তো নাই সেটা, আমি তো আছি। আমার ব্যাপারে আপনাকে সবকিছু খুলে বলতে হবে। সুলতানের সম্ভবত বাও বাতাস লাগতে পারে। তোমার ভাই আরে দেখলে বুঝছো পরানটা জোর হয়ে যায়। আমার একটু অফিসিয়াল প্রবলেম আছে, কিছু ঝামেলা দেখা দিয়েছে, নতুন ভদ্রলোক একটু বুঝতে পারছে না। চলো আমার আমরা একসাথে বসে এখানে কথা হচ্ছে। সামহাও তুমি তোমার বোন রুমা আমার ফ্যামিলি অ্যাফেয়ারের ভিতরে ইনভলভ। তুমি বুঝতে পারছো টোটাল বিষয়টা কেন করছে? শুধুমাত্র রুমার জন্য। রুমা ইনভলভ। খলিল, একটা জিনিস চিন্তা করে দেখো, তোমার বোন এখন পর্যন্ত আমার বাড়িতে এসে ওঠেনি, তাতেই সায়ামের এই পরিবর্তন। আর যদি সে আসে তাহলে কি হবে? এটা আমি আসলে মেনে নিতে পারছি না। আই এম ডিসঅ্যাগ্রিং উইথ ইউ। কারণ আমি তো বলিনি, বা আমরা কেউ তো বলিনি যে রুমাকে আমরা বিয়ে দিতে চাই সায়ামের সঙ্গে, তাই না? বলনি, কিন্তু পরিস্থিতিটা তো ওরকমই তৈরি হয়েছে, তাই না? যেভাবে হয়েছে, আমি তো ফিউচার চিন্তা করছি। আমি জানি সামনে আরও কি কি দেখতে হবে আমার। স্যামের এই পরিবর্তন আমি আসলে মেনে নিতে পারছি না। সো তুমি যদি একটু রুমাকে বোঝাও ভালো হয়। সরি, এটাও আমি বলতে পারছি না রুমাকে। কারণ একটা বিষয় কি, যে আমরা তো রুমাকে বিয়ে দিতে চাইনি সাইম সাহেবের কাছে বা তোমাদের ফ্যামিলিতে। তোমরাই পছন্দ করছো। এখন এই বিষয়টা আমি কি করে বলবো রুমাকে যে তোমার ওখানে বিয়ে হবে না, বা আমি দায়িত্ব নিয়ে বলবো। এখন যার সাথে বিয়ে হচ্ছে, তারা প্রত্যেকে অ্যাডাল্ট, তাদের প্রত্যেকের পার্সোনাল ডিসিশন আছে, আইডিয়াস আছে। তো সেখান থেকে তারা কথা বলবে। এখানে তো আমি কিছু বলা আমার মনে হয় না যে খুব একটা বুদ্ধিমানের কাজ হবে। বলি, এত তুমি জিনিসটাকে অন্যভাবে নিও না। তুমি আমার জায়গা হলে কি করতে? তুমি দেখছো যে, তুমি নিজের চোখে দেখছো সায়ামের। একদিন তোমাকে আমি এই অফিসে এনেছিলাম বলে সায়ামের যে পরিবর্তন ছিল, সায়ামের যে অ্যাটিটিউড ছিল, সেটা তোমারই দেখা। এখন ইউ শুড টক টু সাইম। আর আসলে কি কোনো আর কিছু দরকার আছে? আদারওয়াইজ আমি যেতে চাই। শত বাধার মধ্যেও আমরা দেশ জুড়ে ডেলিভারি করছি আপনাদের নিত্য প্রয়োজনীয় সকল পণ্য। তাই সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। ডেলিভারি আমরাই করছি। বুঝলাম না, একদম টাইনা সাদের লয়ে এলি, এখন তো চুপ করে বলছিস কিসে কা? আমি একটা বিষয় নিয়ে অনেক চিন্তিত। কিসে? যে আমাদের বাড়ির সামনে একটা হসপিটাল আছে না, ইয়াং চাইনিজ হসপিটাল, হ্যাঁ, ওটা তো করোনা রোগীর চিকিৎসা করে। তুই তো করায়, তো আগের থেকেই করায়। মুরব্বী গরিব মানুষ করোনা আক্রান্ত হয়ে ভর্তি, মানে এর অক্সিজেন লাগবে না, তারপরে জোরপূর্বক হসপিটালে মানে অক্সিজেন দিচ্ছে। বুঝছ না, টাকার ব্যাপার আছে। আরে বেটা, টাকা অক্সিজেন না লাগলে বেটা জোর করে দিব বেটা। লাগে নাই, তারপরে দিচ্ছে, মানে টাকা উঠানোর লেগে। সব হসপিটাল তো বুঝছ না, গলা চেপা টাকা উঠায় ম্যাক্সিমাম হসপিটালে। কারণ বেটা যেদিন থেকে বাইরে হয়ে যাইব, বাইরে দিতে দিচ্ছে না, কারণ বহুত টাকা অঙ্ক, 40,000 টাকা কেমনি দিবে। ডক্টররা হুদায় কয় এই ওষুধ, কিন্তু কিছুই লাগে না। তো বেচারা তো গরিব মানুষ, এই অক্সিজেন ম্যাক্সিজেন দিয়ে এত টাকা হয়ে গেছে, এখন এই বেটা অ্যাফোর্ড করতে এই পারে। যে তুমি একটা হসপিটালের উপরে কিন্তু একটা দোষ চাপাই দিছো। সব হসপিটাল কি এক? ভালো হসপিটাল আছে না? ভালো হসপিটাল আছে, আমি কিন্তু সব তো ভালো না। না, আমি এমনও ডাক্তার চিনি, ঠিক আছে, যে একটা টাকাও নেয় না রোগীর কাছ থেকে, নিজে আবার ওষুধ কিনা টাকাও দেয়। ভালো মানুষ আছে দেশে। কিন্তু সবাই তো ভালো মানুষ না। এটা ধর আমিও তো ভালো মানুষ ছিলাম না, আমি তো খারাপ মানুষ ছিলাম। এটা তুই ঠিকই ভালো করছিস। হওয়ার চেষ্টা করছি, কিন্তু আমরা সবাই তো ভালো হওয়ার চেষ্টা করি না। এখন আমি পুরোপুরি ভালো হইতে পারি না, কিন্তু হইতে হবে। ঠিক আছে, এখন তাহলে ঘটনা কি? মানে এখন তোরে ওই যে ওই লোককে টাকা দিবি, এখন আমার তোরে সাহায্য এখন করতে দেবো? ওই লোক টাকার অভাবে বাইরেতে পারতেছে না, টাকা লাগবে তার। দোস্ত, তুই চিন্তা করিস না, একটা ব্যবস্থা করে লাইতেছি। ধর যে বাড়িওয়ালা মামা যে আমার যে বেতনটা দিব, আমি তো বেতনের টাকা তো গ্রামে পাঠাই না, তোরে তো আগেই কইছি যে আমার টাকা একটাও গ্রামে পাঠাইতে হয় না। আর এই আমার বেতনের টাকা আর হচ্ছে বাড়িওয়ালা মামার থেকে কিছু টাকা লমু। হ্যাঁ, এইটা তো যদি না হয় তাহলে আমাকে যে সমস্ত যে ভাড়াটি আছে না, একত্র লমু। তারপর সুলতান মামা আছে না দোকানদার, হ্যাঁ তো লইতে পারবো। তোর একটা ভুল ধারণা আছে, তোর চলতে হয় না, সব টাকা দিয়ে দিতে হবে না, একজনের উপর চাপ দেওয়া যাবে না।
আর এই করোনার সময়কালীন সবাই ক্রাইসিসের মধ্যে আছে, সবাই এত টাকা দিতে পারবে না। আমাদের উদ্যোগ নিতে হবে যে যে যেই টাকায় পারে, যে 10 টাকা দিলে দিল, 20 টাকা দিলে দিল, 100 টাকা দিলে, যে যার মতন যা সাহায্য করলো। ওরে ভাই আমার কোনো অসুবিধা নেই, একটা গরিব মানুষটা বাঁচাইতে হইব তো এর উপকার হইব, আমি আমার টাকা দিব, কোনো অসুবিধা নেই, আমি মামার তো লইয়া দিব। আরে না, সবার কাছ থেকে আমরা অল্প অল্প করে নিব, কিন্তু অনেক টাকার ব্যাপার, শুধু এই বিল্ডিং নিয়ে নেবো না, তো আর আমার বাড়িতে হইব, বাইরে বাইরে টাকা উঠাইতে হবে সবার কাছ থেকে। 40,000 টাকা মেলা টাকাই। দোস্ত তুই একটা ভালো ডিসিশন লইছস, আমি তোর লগে আছি, কইছি না যে তোর যত ভালো কাজে আমি তোর সহযোগিতা করবো, আমি তোর লগে আছি, ঠিক আছে? আরে চুমকাপু, কি অবস্থা, কি হচ্ছে? ছাদে আসছে, আমি আছি জানো, জানি আসবি না, ভাই আছে তো। আরে হ্যাঁ কি জানে যে আমরা সাথে পাওয়া অসুবিধা নাই। এই যে ঘটনা হয়েছে কি, এই যে আমার বন্ধু, তুই খুলা চুমকাপুরে। আর ও ছোট মানুষ, ও তো এসব বুঝবো না। এই যে কি ছোট হয়েছে? ছোট বইলা কাউরে কিন্তু অপমান করা যাবে না, এখন ভার্সিটিতে পড়ে না আমি শুনি কি হয়েছে তারপর। যে আমাদের সামনে একটা হসপিটাল আছে না, ইয়াংচাং চাইনিজ হসপিটাল, আরে ওই যে 3-4টা বিল্ডিং এর পরে ও আচ্ছা, হ্যাঁ। মানে এক গরিব মানুষ, মুরব্বী ভদ্রলোক আক্রান্ত হওয়ার পর, ভর্তি হওয়ার পর এখন অনেক টাকার অঙ্ক জমে গেছে, সে টাকার অভাবে হসপিটাল থেকে রিলিজ পাইতেছে না। সে গরিব মানুষ এত টাকা অ্যাফোর্ড করতে পারতেছে না। আমি সিদ্ধান্ত নিছি যে তারে ওই হসপিটাল থেকে বের করবো। অসুবিধা নেই। চুমকাপু আপনি তো ভার্সিটিতে পড়েন, আপনার তো অনেক বড় লোক বন্ধু বান্ধব আছে না, আপনি কিন্তু হ্যাঁ কইরি হারা কিন্তু টাকা পয়সা কিছু দিব। হ্যাঁ, কিন্তু আমাদের ভার্সিটি তো বন্ধ, কিন্তু আমি একটা ব্যবস্থা করতে পারি, আমি অনলাইনে ওদের কাছে সাহায্য চাইতে পারি এই যে লোকটার জন্য। হ্যাঁ দেখছো, তুমি কি কইছিলা যে ছোট মানুষ কিছু করতে পারবো না, মাথা বড় বুদ্ধি, এখন কিন্তু অনলাইনে বাইর করে ফেলাইছে। আচ্ছা, কত লাগবে এমনিতেও না? 40,000 টাকা লাগবে। তুই জাস্ট তোর ভার্সিটিতে একটা মেসেজ পাঠাইলি, যে যত কেউ 10 টাকা যার যতটুকু সামর্থ্য দিয়ে যদি কিছু টাকা অঙ্ক বুঝায় আমরা লোকটারে বের করতে পারি, তাহলে বেচারা বিপদ থেকে বের হবে। হ্যাঁ, মানে একটু হলেও তো হেল্প হবে, হয়ে যাবে, ডোন্ট ওয়ারি, আমি এখনই দেখছি ব্যাপারটা। এই যে দেখছো চুমকাপু কত সুন্দর। তুই চাবা না, আমি ওর নিয়ে নিচে নামতেছি, চা খাবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মাইছের ছোট করে দিলাম, ছোট বড় হয়ে গেছে না, না, ও ছোট বোন না। ছোট হয়েছে কি হয়েছে, টাকা তো ঠিকই হ্যাঁ ম্যানেজ করে দিব এখন, আচ্ছা শুন, তাহলে কি করান যায় এখন? কোনো অসুবিধা নেই। এই সুলতান মামার কাছে, হ্যাঁ চল ওর কাছে যাই, যদি কিছু টাকা দেয় সাহায্য হবে। সুলতান মামারে কইলেই দিব, তোরে দেখলে তো আরো দিব, চল। ভাবি, তুমি কি কথা বলার জন্য তুমি আমার ছাদে নিয়ে আসলে বলো? কোনো কথা বলে তুমি জানি না, ও এমনি আনছি। আচ্ছা, কেন ভালো লাগতেছে না? ভালো লাগতেছে। তো ভালো না লাগলে বলো, সেটা ক্লিয়ার করে বলো, আমি চলে যাই, আমি তাহলে ঝুমুরে পাঠিয়ে দিই। ভাবি এটা আমি বলছি, আমি এটা কখন বললাম? তো জিজ্ঞেস করতেছো কেন, কেন ছাদে নিয়ে এসেছি? আয়শা 5 মিনিট হইতে পারলো না বসছি, এর মধ্যে তুমি আমার জেরা শুরু করছো যে কেন, কি কথা বলার জন্য তোমার ছাদে নিয়ে এসেছি? বিয়ের পর থেকে তো সারা জীবন বিকাল সন্ধ্যা ঘন্টার পর ঘন্টা আমার সাথে ছাদে পার করে দিতাম, আর এখন 5 মিনিটের মধ্যে প্রশ্ন কেন নিয়ে এসেছি? আচ্ছা বুঝছি, বকা খাওয়ার জন্য ছাদে আসছি, ঠিক আছে বকো তুমি। আমিও বুঝছি। কি বুঝছো? আমার এদের আগের মতো ভালো লাগে না, সেটা বুঝছি। এইভাবে কি কও তুমি এটা? হয়েছে, থাক থাক। কি শুরু করছো তুমি? আচ্ছা শোনো না, কি? আমরা যে চিন্তা করতেছি কয়েকদিন ধরে, বুঝছো, এই করোনার পরবর্তী সময় তো এমনিতেই মানুষের চাকরির অবস্থা ভালো না, চাকরির বাজার তো ভালো না। অনেক বড় বড় পেপারে ওই দিন দেখলাম, নিউজ দেখলাম যে অনেক বড় বড় কোম্পানির লোকজন ইয়ে করতেছে, ছাঁটাই করতেছে, কলকারখানা, গার্মেন্টস টার্মেন্টস সব সেক্টরে। তাহলে এই সময়ে তোমার ভাইয়ার একটা নতুন জায়গায় চাকরি খোঁজার চাইতে যদি মানে নিজের মতো করে একটা ব্যবসা দাঁড় করেছে, সেটা ভালো হয় না? অবশ্যই ভালো হয়। ধরো আমার কাছে একটু জমানো টাকা আছে, সংসার খরচের টাকা তোমার ভাইয়া যেটা দেয়, ওখান থেকে কিছু টাকা আমার জমছে, আরও কিছু আমি জোগাড় করতে পারবো, আমার বিয়ের গয়নাগাটি আছে কিছু, সব কিছু মিলায় জিলায় যেটা হয়, আমি তোমার একটা মোটামুটি বড় একটা অ্যামাউন্টের ইয়ে দিব, হ্যাঁ, তুমি সেটা দিয়া তোমার ভাইয়ার সাথে বৈশা বুদ্ধি পরামর্শ করে যেটা ভালো হয় সেরকম একটা কিছু তোমার ভাইয়ার জন্য, মানে সারা জীবন তো অন্যের জন্য কাজ করলো, অন্যের কোম্পানির জন্য কাজ করলো, তো নিজের জন্য একটা কিছু করো, নিজের ব্যবসা দাঁড় করো। কি মনে করো তুমি? আমি মনে করি ভাবি যে ভাইয়া মানে অনেক করছে, আমাদের জন্য অনেক করছে,
আসলে চাকরি যে নাই সেটা নিয়ে এত চিন্তিত হওয়ারও কিছু নাই। আমি যেহেতু আছি আমি রেসপন্সিবিলিটি নিতে পারবো। মানে আমার চেয়েও কম বয়সে কিন্তু ভাইয়া ফ্যামিলি রেসপন্সিবিলিটি পুরোটাই নিচ্ছে। সেই তুলনায় আমি কিছুই করতেও পারি নাই। ইনফ্যাক্ট আমি এখন যে বয়সে চাচ্ছি সেটুকু অ্যাটলিস্ট করার সুযোগ তো দাও। আমি তো অ্যাটলিস্ট ট্রাই তো করতে পারি। আরে সেটা তো তুমি করতেই পারো, সেটা করতে পারো এবং সেটা করবা। আমি তো সেটা তো মানে বলতেছি। আমি কি বলি সেটা শোনো, আমার তো তোমার দেখে আইডিয়াটা মাথায় আসছে। এই যে তুমি অনলাইনে ব্যবসা করো, সারাদিন বাসায় থাকো, এখন ধরো ঝুমুর সাথে বিয়ে হইলে কি হবে? তুমি আর ঝুমুর সারাদিন বাসায় কাছাকাছি পাশাপাশি। আর আমার আর তোমার ভাইয়ার অবস্থা দেখো, বিয়ের পর থেকে তোমার ভাইয়া সকালে যায়, রাত্রে ফিরে। যেদিন মিটিং থাকে রাত 12টা 1টাও বাজে। তাহলে এখন যদি তোমার ভাইয়া তোমার মতো এরকম অনলাইনে কোনো একটা ব্যবসা করে, তাহলে সারাদিন বাসায় থাকবে, তোমার কাছে কাছে থাকবে, পাশাপাশি থাকবে। তোমার নিজের যে বোর কাছে কাছে থাকতে ইচ্ছা করে, আমার ইচ্ছা করে না যে আমার স্বামী আমার কাছে কাছে থাকে। সেই সিস্টেম করে দিব, সমস্যা তো নাই। কিন্তু এখন মানে ভাইয়াকে যখন আমি একটা বিজনেস প্ল্যান দাঁড়া করাই, এমন একটা জায়গায় ইনভেস্ট করতে পারে এনশিওর করে আমি ভাইয়ের কাছে গিয়ে নিজেই প্রপোজালটা দিব, সমস্যা তো নাই। আপাতত রিস্ক নেই, তাই না? আমাকে ভাই ভাই খুব কি এক্সাইটেড লাগছে কেন? কেন? না, আমার খুবই ভালো লাগছে যে তোমার ভাইয়া সারাদিন বাসায় থাকবে। হ্যাঁ, তারপর তোমার আর ঝুমুরে দেখে তখন আর আমাকে তুমি ছাদে ডেকে নিয়ে আসতে পারবে না, তখন তুমি ভাইয়াকে নিয়ে ছাদে থাকবে। তোমার তো ছাদে আসা। আরে মা তুমি এখানে, বাবা তোমাকে তো ডাকছে। আমারও ডাক পড়ে গেছে, আপনারও ডাক চলে আসছে, পাশাপাশি কাছাকাছি ডাকে ডাকে মিলে গেছে। বল। আচ্ছা চাচু, একটা কথা বলি। বলো। তুমি কি সত্যি ঝুমুর ফুপিকে পছন্দ করো? আর এই তো ঘরের লোক, তাকে বিয়ে না করে বাইরে থেকে কোনো মেয়ে নিয়ে আসো, তাহলে আমি চাচি পাবো, সে আমার ফুপ্পি, তাহলে কি আমি তোমাকে ফুপ্পা ডাকবো? আর যদি তোমাকে ফুপ্পা ডাকি, তোমার যদি মাইন্ড হয়, তুমি বলবা যে না আমি তোমার চাচু, তুমি তাকে চাচি ডাকবা। তার যদি মাইন্ড হয় তো আমি কি করবো? নতুন একটা মানুষ যদি আসে, তোর ফুপির সাথে তুই যেরকম কানেক্টেড, যেরকম ফ্রেন্ড, তোর নতুন মানুষের সাথে ফ্রেন্ডশিপ করবি নতুন করে আবার জিরো থেকে? কোনটা বেটার? বলা যাবে না, কোনটা বেটার? ফুপ্পি বেটার। তাহলে বাইরে থেকে আর বুঝলি নতুন চাচি পাবো, ঘরের আরেকজন লোক বাড়বে, তার সাথে আমি ধরো সারাদিন কথা বলতে পারবো, একটু খেলতে পারবো। সেটা তুমি বাসায় আরেকজন মানুষ চাও? হ্যাঁ, রুমা ফুপিকে বিয়ে দিয়ে দিই, আরেকজন নতুন মানুষ আসবে, পাবো, বুঝছো না? হ্যাঁ, কোনটা বেটার, নতুনটা নাকি? রাইট, তাহলে তো হয়ে গেল, ভোট দিয়ে দিছি। তুমি এত খুশি? আমার বিয়ে আমি খুশি হব না, তুই হবি? আমার দেহে মন খারাপ করে চলে যেতেছো, ঘটনা কি? সি বিয়ে, সি আমি চিন্তাও করে পারিনি বিয়ে। তুমি আমার সব কিছু ধ্বংস করে দিলে। আমি এত অহংকার করে কইছি, সে অহংকার আমার বাইনে তছনছ করে দিলে তুমি। সি বিয়ে, সি। আরে কি সি সি করতেছো? আমি কি তোমার অহংকার ভাঙ্গে চলে দিলাম? আমি তো কিছু বুঝতেছি না, ঘটনা কি? আমার খুলে কত দিন বিয়ে, তুমি এরকম বিশ্বাসঘাতকতা করবে বললে আমার সাথে? এই কি উল্টা করতেছো? তোমার লাগে আমি বিশ্বাসঘাতকতা করবো? তুমি এসে সবসময় আমার কাছের লোক, তুমি কি করতেছো না? আমার কথা তো তাই, যে কাছের লোকের এরকম একটা জন্য ভুল করে বললেন। বিয়ে কও, আমি কি অপরাধ করছিলাম? বিয়ে কাছে আমাকে তুমি আসল কাহিনীটা বলো, কি হচ্ছে? আমি তোমার কাছে বললাম একটা চাবি দিবে, তুমি কইলে আচ্ছা ঠিক আছে, তুমি কই চাও আমি দেবো। তো তুমি চাইছো, আমি তো দিচ্ছি তোমার চাবি, অসুবিধা কি হচ্ছে? তোমার দিচ্ছাও, খুব উপকার করছে। এটা 2 নম্বর চাবি দিয়ে দিচ্ছাও, যে চাবিতে তালাক হলে না। কি একটা সম্মানের ব্যাপার। তাইলে মনে হয় আমার একটু ভুল হয়েছে, কারণ চাবিটা যখন দিছি লুকাই দিছি, তো তাড়াহুড়া করে ওই যে সোরাবতে বাইক করছি, ওখানেই মনে পেঁচটা লাগছে, কারণ ওই সোরার ভিতরে তো অনেকগুলো চাবি আছিল বিয়ে। হাই হাই আল্লাহ, কোন ইম্পর্টেন্ট চাবি আবার দিয়ে দিছি আল্লাহ জানেন। মামা তো বিয়ে, তুমি আমার ওই চাবিটা ফেরত দিও, আমি তোমার আবার ছাদের চাবি দিই। মানে আচ্ছা তা দেবো, কিন্তু বিয়ে আমার কষ্ট লাগতেছে। ভুল আমার ক্ষেত্রেই হইলো, এমন একটা জায়গায় ভুল হইলো, ইরে আল্লাহ। আচ্ছা যাক, ভুল তো বললি, চাবি এটা ফেরত যোগ্য, কোনো সমস্যা নাই। আচ্ছা থাক, কিছু মনে করো না। আমি উল্টে তোমার উপরে এমন একটা মনোক্ষুণ্ণ হয়েছিলাম যে শালার বিয়েই আমার এরকম একটা 2 নম্বর করে ফেললো। তুমি বিয়ে কষ্ট নিও না, আসলে ভুলটা ভুলেই হয়েছে। আমিও তো একটা ভুল করে ফেলেছি, তুমি কিছু মনে করো না। আরে না না না, এই যে এখন ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমার ওই যেটা খোলে
ওইটা কবে দিবেন? ওইটা আমি তুমি আমার আগে ওই চাবিটা ফেরত দাও, আমি ওইটা দিয়ে আসবো, তারপর তোমার আগে দিতেছে। আল্লাহ, ওইটা যদি আমার মামার কোনো ইম্পর্টেন্ট চাবি হয় তাহলে তো আমার কুকুর আছে। কোনো সমস্যা নাই, সে চাবিটা নিরাপদে রাখছে, আমার কাছে দিয়ে দিবেন। ওইটা আমি আমার কাছে দিয়েই দিছে, কিন্তু আমি ভুলি ওই অনেক খেলা তুলছি। হ্যাঁ দুধ রাগে আছে, জানে আছে, আমি জানি। ওইটা দিয়ে আমি চলে যাই, তুমি রাগ করো না। আচ্ছা দিবা না, আর কিসের রাগ? এই যে সমাধান তো এমনই হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও, তুমি আমার ওটা দিয়ে দিও তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কাপড় আনছো? আচ্ছা ওরা রাখো, আমি রাত্রেবেলা টাকা দিয়ে নিয়ে যাবো। কয় টাকা হয়েছে ওটা? ওকে ঠিক আছে। আপনি যদি কিছু মনে না করেন, আমি তসবিটা করে একটু শেষ করি, তারপর আপনার সাথে কথা বলি। আমি না তোমার যতই দেখতেছি আমি ততই মুগ্ধ হয়ে যেতেছি। মানে কি মানুষ, কি হয়ে গেল, মানে কোথায় ছিলে কোথায় আইলে। সবই আল্লাহ দিচ্ছে। না না, সবই তো উপরালারই ইচ্ছা, উনি পারলে সবই পারে। উনার হুকুম ছাড়া গাছের একটা পাতাও লড়ে না, লড়ে না। কিন্তু আমার যে একটা ইচ্ছা হয়েছে, কি ইচ্ছা? তোমারে আমি সেটা ডাইল দিয়ে ভাত খাওয়াইতে চাই আমার বাচ্চা। আঙ্কেল, আল্লাহ যদি আসলে আমার কপালে আপনার বাসায় ভাত লিখে রায়, তাহলে আমি আপনার বাসায় আজকেও খাইতে পারি ভাত, আবার কালকেও খাইতে পারি। দোস্ত তুই তো আমার করিস না, মামা যেহেতু কইছে তুই রাজি হয়ে যা দোস্ত, আজকে খাবো। কিন্তু আঙ্কেল, আমি আপনার দাওয়াতটা গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ, মানে আমার নসিব কত ভালো। আর কি বাসা থেকে যাইবে? আঙ্কেল, আপনারা যান বাসায়, আমি এই যে একটু পাঞ্জাবির কাপড় বানিয়ে দিতেছি তো, এটা নিয়ে কথা বলি। তাহলে আসলি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। চমক, মিস করবি না কিন্তু দোস্ত, তাড়াতাড়ি 1 লাখে 3 জনে খামু। আপনার কিছু লাগবে আঙ্কেল? না আঙ্কেল লেগে একটা পাঞ্জাবি না দিয়ে না দিন। না না, আমি আমার না আঙ্কেল, আপনার পাঞ্জাবি আমার ভালো লাগে। আমি আপনার ছেলের মতনই তো। আমার একটা ইচ্ছা, আপনি একটা পাঞ্জাবি নিবেন। না দোস, দোস। তাতে আমার হয়ে গেছে। আমার নাই, আমার একটা পাঞ্জাবি কিনা যা ধর, আমি একটা পাঞ্জাবি নিব। আসি, হ্যাঁ বন্ধুর ব্যাপারে একটা পাঞ্জাবি রাখবেন। আর এই যে পাঞ্জাবির যে ইয়া, এই যে, তাহলে আর আপনি নিয়ে যাবেন না? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। কই যেতেছেন? নিচে মাছটা বললেন না, বাসায় যতক্ষণ থাকি মাছ তো পড়ি না। বাইরে গেলে তো পড়তে হবে। নতুন আইন করছে শুনেননি, যারা মাস্ক পরে বাসার থেকে না বের, মানে বাইরের সময় যদি মাস্ক না পরে পুলিশ জরিমানা করে ধরে লয়ে যায়। তুমি করতে গেলে আমি যে নামাজ পড়ে আসলাম, মসজিদে গেছি, আমাদের জন্য একটু দোয়া করে দেবো। অবশ্যই দোয়া থাকে। আল্লাহ জানি সুস্থ রাখে, ভালো রাখে, অবশ্যই আপদ বিপদ থেকে জানি আল্লাহ দূরে রাখে। আমিও তোমার জন্য দোয়া চাবো আল্লাহর কাছে। আঙ্কেল, জসিম কি আপনাকে কিছু বলছে? না জসিম কি গো, বানাইতে বলছো? না, মানে আমার ব্যাপারে আপনাকে কিছু বলেনি? না জসিম বানাইতে গিয়েছে, যদি কথা থাকে তুমি কও। আমার কিছু মনে করলেন না? আরে তুমি কথা বলে এটা মনে করো না, কও। আঙ্কেল, যে আমাদের পাশের সামনে একটা হসপিটাল আছে না, ইয়াং চাইনিজ হসপিটাল, যে এখানে একটা রুগী ভর্তি হয়েছে। মানুষটা অনেক গরিব, অনেক টাকা তার কাছ থেকে হাতায় গেছে, টাকা না দিতে পারতেছে না, দেখে আর কি তাকে রিলিজ করতেছে। ভালো মানুষ, গরিব মানুষ, তাকে আমরা এখান থেকে বের করার জন্য যে অর্থ দরকার। আমি একা আমার জোশী কুলাইতে পারতেছি না। যে যার মতন করে যদি কেউ যদি 10 টাকা দেয়, 20 টাকা দেয়, যার যতটুকু সামর্থ্য, যদি অর্থ দিয়ে আমাদেরকে একটু সাহায্য করতে, তাহলে ওই মানুষকে আমরা